সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙ্গামাটি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবসায় উদ্যোগে চতুর্থ অধ্যায় মালিকানা ভিত্তিতে ব্যবসায় সংগঠন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম। এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা, সমবায় ব্যবসা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা যদি এসএসসি পরীক্ষার বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে প্রতি বছর এই অধ্যায় থেকে একটা অথবা দুটো প্রশ্ন আসে। একটা প্রশ্ন যদি অংশীদারি থেকে আসে, পরের বছর হয়তো দেখা গেল সমবায় থেকে বা রাষ্ট্রীয় ব্যবসা থেকে দিয়ে দিল, বা একই বছরে হয়তো দুটো প্রশ্ন ওই অধ্যায় থেকে আসার সম্ভাবনা থাকে। সেই হিসেবে এই অধ্যায় থেকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায় থেকে প্রতিটা টপিকসই আমরা পাঠ করব। সেই হিসেবে আজ আমি তোমাদেরকে রাষ্ট্রীয় ব্যবসার ধারণা, রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করব। আমি রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করাচ্ছি। এই টপিকসের সম্পর্কে তোমাদের যদি ধারণা থাকে, এই টপিকসের সম্পর্কে তোমরা যদি জানতে পারো, তাহলে কিছুটা হলেও প্রশ্নের আঙ্গিকটা বুঝে তোমরা উত্তর করতে পারবে। যদিও আমি এটা তোমাদের ক্লাসে করিয়েছি, তারপরও আমি তোমাদেরকে আরো একবার ফিডব্যাক দিচ্ছি। চলো তাহলে আমরা যাই যে রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে। বলছে তোমাদের পাঠ্য বইয়ে যে সংজ্ঞা দেয়া আছে সেখানে বলছে যে সরকার কর্তৃক ঘটিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। আবারও বলছি যে সরকার কর্তৃক ঘটিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে আমরা রাষ্ট্রীয় ব্যবসা বলছি। সরকার মানে হচ্ছে একটা দেশের প্রধান। প্রতিটা দেশে এরকম আলাদা আলাদা ভাবে রাষ্ট্রীয় ব্যবসা আছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন নয়, বরং জনগণের কল্যাণ সাধন। আমরা এরকম আরো একটা ব্যবসার কথা পড়েছিলাম, যার মূল উদ্দেশ্য ছিল সদস্যদের কল্যাণ সাধন। তোমরা কি বলতে পারবে সেই ব্যবসাটার নাম কি? হ্যাঁ, সেই ব্যবসাটা হচ্ছে সমবায় ব্যবসা। আর এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে আমরা বলছি জনগণের কল্যাণ সাধন, আর সমবায় ব্যবসায়ের মূল উদ্দেশ্য ছিল সদস্যদের কল্যাণ সাধন। সদস্য মানে হচ্ছে সেই ব্যবসায় শুধু যে মুষ্টিমেয় কয়েকজন সদস্য থাকবে তারা। আর জনগণের কল্যাণ সাধন, যেটা রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে যে যেই দেশের সরকার সেই ব্যবসাটা পরিচালনা করবে সেই দেশের সকল জনগণ, আপামর জনগণ, তাদেরকে বোঝাচ্ছে। বলছে যে দেশের যে সকল জনগণ আছে তাদের কল্যাণ সাধন করার উদ্দেশ্যে যে ব্যবসাটা ঘটিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় সরকারের মাধ্যমে, তাকে আমরা বলছি রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে সম্পদের সুষম বন্টন হয়, দেশের কিছু গোপনীয় কাজ থাকে, কিছু প্রতিরক্ষামূলক দায়িত্ব থাকে, সেইগুলো সরকারের হাতেই ন্যস্ত থাকে। যার দরুন রাষ্ট্রীয় ব্যবসার দরুনে কিন্তু একচেটিয়া যে দৌরত্ব বা খুব ধনী আরো যেমন ধনী হচ্ছিল, বা খুব দরিদ্র মানুষ যখন আরো দরিদ্র নিষ্পেষিত হচ্ছে, সেই বৈষম্যটা দূর হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে। তো রাষ্ট্রীয় ব্যবসা বলতে আমরা সেই ব্যবসাকে বুঝি যে ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন এবং সম্পদের সুষম বন্টন করার মাধ্যমে জনগণকে সেবা প্রদান করা, মুনাফা অর্জন করা এই ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য নয়। চলো তাহলে আমরা রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে ধারণা পেলাম। চলো এবার আমরা রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য সম্পর্কে জানি। রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য, প্রথমে যে বৈশিষ্ট্যের কথা বলছি সেটা হচ্ছে যে রাষ্ট্র কর্তৃক ঘটিত। রাষ্ট্রীয় ব্যবসা, একটু আগেই বলেছি যে রাষ্ট্রীয় ব্যবসা কিন্তু রাষ্ট্র কর্তৃক ঘটিত। রাষ্ট্র মানে সেই দেশের সরকার, যেই সরকার আসবে সেই সরকারই সাধারণত সেই দেশেরই মালিকানাধীন হয়। তো রাষ্ট্র দ্বারা, সেই জন্য রাষ্ট্র দ্বারা ঘটিত হয় রাষ্ট্রীয় ব্যবসাটা। এটা যেই রাষ্ট্রের প্রধান থাকবেন উনি পরিচালনা করবেন, উনি নিজে পরিচালনা করবেন না, ওনার অধীনস্থ বিভিন্ন মানুষ দ্বারা উনি সেটাকে পরিচালনা করবেন। রাষ্ট্রের দ্বারা এটি গঠিত হয়। তারপর হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা। রাষ্ট্রীয় ব্যবসার মালিকানা থাকে রাষ্ট্রে।
এইখানে যদি বেসরকারি ভাবেও রাষ্ট্র এবং বেসরকারি এই দুটি যৌথ উদ্যোগে যদি আমরা রাষ্ট্রীয় ব্যবসা গঠন করি, সেই ক্ষেত্রেও কিন্তু রাষ্ট্রের মালিকানা বেশি থাকবে। অর্থাৎ যদি বেসরকারি মালিকানা হয় 49%, তাহলে রাষ্ট্রীয় মালিকানা হবে 51%, অর্থাৎ 50-50 হতে পারবে না, 51 এবং 49 হবে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে রাষ্ট্রের মালিকানা, রাষ্ট্রীয় ব্যবসার মালিকানা রাষ্ট্রেরই থাকে, রাষ্ট্রেই সাধারণত এটার মালিকানা বেশিই থাকে। তারপর বলছে যে স্বাধীন আইনগত সত্তা, রাষ্ট্রীয় ব্যবসা সেটা স্বাধীন আইনগত সত্তা আছে। এটা আইনের মাধ্যমেই সাধারণত জাতীয় সংসদে বিল পাশের মাধ্যমেই সাধারণত এটা গঠিত হয়, পরিচালিত হয়। সেই গঠনের মাধ্যমে আমরা বলছি যে এটার আইনগত একটি সত্তা রয়েছে, স্বাধীন আইনগত সত্তা রয়েছে। জনকল্যাণ, রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্য হচ্ছে এটি জনকল্যাণ সাধন করবে, জনগণের উদ্দেশ্যে, জনগণের কল্যাণ সাধনের জন্য। কোন ব্যবসাটার মাধ্যমে জনগণের কল্যাণ সাধিত হবে, কোন ব্যবসার মাধ্যমে করলে জনগণের অকল্যাণ হবে বা দেশের জন্য হুমকির সম্মুখীন হবে, সেই রকম ব্যবসাগুলোকে আমরা জনকল্যাণমূলক ব্যবসা বলছি। যেমন মনে করি বিদ্যুৎ, আমরা যে বিদ্যুৎ সেবাটা পাচ্ছি সেই বৈদ্যুতিক সেবাটা আমাদেরকে রাষ্ট্র দিচ্ছে, রাষ্ট্রই এটার মালিকানা। রাষ্ট্র সবাইকে, সকল মানুষকে সুষমভাবে বণ্টিত করে দিচ্ছে। বিদ্যুতের মাধ্যমে যদি আমরা বেসরকারি খাতে দিতাম, হয়তো দেখা যেত অনেক অনেক বেশি আমরা মুনাফা অর্জন করতে পারছি সেই বেসরকারি খাতটি। কিন্তু দেশের সরকারের কিন্তু মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনগণ যেন সেই আলোর ব্যবস্থাটা খুব পায়, জনগণের যেন কল্যাণ সাধিত হয়, ভালো হয়, সেই জন্যই সেটা রাষ্ট্রের কাছে গচ্ছিত আছে। সেই জন্য বলছে যে রাষ্ট্রীয় ব্যবসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ সাধন। তারপর বলছে যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও পরিচালনা, একটা ব্যবসায় আমরা যখন ঘটিত হয় তখন আমরা দেখি যে ব্যবসায়ে পরিচালক থাকে, ব্যবস্থাপক থাকে, এরকম। কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায়ী পরিচালক, ব্যবস্থাপক সবই হবে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত লোক। অর্থাৎ সরকার যাকে নিয়োজিত করবে, সরকার যাকে নিযুক্ত করবে, তিনিই হবেন সেই ব্যবসায়ী ব্যবস্থাপনা এবং পরিচালক। তারপর বলছে যে বৃহদায়তন প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় ব্যবসাটা এক মালিকানা, অংশীদারি বা যৌথ মূলধনী এইরকম প্রতিষ্ঠানগুলোর তুলনায় অনেক অনেক বেশি বৃহৎ হয়। কারণ এই ব্যবসায়ের মূলধন, এই ব্যবসায়ী পরিচালনা সবকিছু রাষ্ট্রের দ্বারা গঠিত এবং পরিচালিত হয়। আর একটা দেশের জনগণ খুব অনেক বেশি, সেই ক্ষেত্রে তাদের সুষম কল্যাণ সাধন করার জন্য সত্যিকার অর্থে কিন্তু একটা বৃহৎ প্রতিষ্ঠানের প্রয়োজন হবে। কারণ জনগণের অর্থটা গচ্ছিত হয়েই কিন্তু সরকারের কাছে গচ্ছিত হয়, সরকার সেই অর্থটাই কিন্তু আবার কি করে, জনগণের কল্যাণ সাধনের উদ্দেশ্যে নিয়োজিত করে। সেই জনগণের কল্যাণ সাধনটা করে কি করে, রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে জনগণকে সেবা প্রদান করে এবং তার বিনিময়ে জনগণ থেকে রাষ্ট্র আবার সেই অর্থটা নিয়ে নেয়। তাহলে বৃহদায়তন প্রতিষ্ঠান হয় রাষ্ট্রীয় ব্যবসাগুলো সবগুলোরই কিন্তু সবগুলোই অনেক বৃহৎ বৃহৎ প্রতিষ্ঠান হয়। যেমন বিদ্যুৎ, যেমন রেল, যেমন সড়ক, যেমন কাগজ কল, যেমন চিনি, এরকম ওগুলো অনেক বিশাল বিশাল প্রতিষ্ঠান। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে এবং রাষ্ট্রীয় ব্যবসার যে বৈশিষ্ট্য সেটি সম্পর্কে জানলাম। চলো এইবার আমরা দেখি যে রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্যগুলো কি, কি উদ্দেশ্যে আমরা রাষ্ট্রীয় ব্যবসাটা গঠন করি। সবার আগেই বলেছি, একদম প্রথমে বললাম যে রাষ্ট্রীয় ব্যবসার কিন্তু মুখ্য উদ্দেশ্যই থাকে জনগণের কল্যাণ সাধন করা। এখন শুধুই কি জনগণের কল্যাণ সাধিত হয়, আর কিছু না, আরো অনেকগুলো উদ্দেশ্য নিয়েই রাষ্ট্রীয় ব্যবসা গঠিত হয়। চলো আমরা সেগুলো দেখি। প্রথমে বলছি যে জনকল্যাণ, রাষ্ট্রীয় ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য জনকল্যাণ সাধন করা। যে ব্যবসাগুলোর মাধ্যমে জনগণের কল্যাণ সাধিত হয় সেই ব্যবসাগুলোই সাধারণত রাষ্ট্রের কাছে
থাকে, গচ্ছিত থাকে, যেগুলো নিয়ে হয়তো বেসরকারি খাতে যদি এগুলো দিয়ে দেওয়া হয় হয়তো অনেক বেশি মুনাফা অর্জন করা সম্ভব, কিন্তু জনগণের যে সুষম বন্টন, সেই সুষম বন্টনটা হয়তো এই ক্ষেত্রে হবে না। সেই জন্য জনগণের কল্যাণ সাধনের উদ্দেশ্যেই রাষ্ট্রীয় ব্যবসাটা গঠিত হয়। তারপর বলছে যে সুষম শিল্পায়ন। সুষম শিল্পায়ন বলতে বোঝায় যে শিল্পটা শুধুই মাত্র একটা নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট গণ্ডির মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। এখন শিল্প যদি শুধু একটা নির্দিষ্ট গণ্ডি বা নির্দিষ্ট এলাকায় যদি সীমাবদ্ধ হয়ে থাকে, তাহলে কিন্তু সকল দেশের সকল জনগণ কিন্তু তার সুফলটা পাবে না। তাহলে আমাদের করতে হবে কি, যে যেখানেই শিল্পায়নটা বেশি হবে, যেখানে উৎপাদনটা বেশি হবে, সেইখানে হয়তো মূল জিনিসটা থাকতে পারে, কিন্তু তার শাখা প্রশাখা দেশের সর্বত্র সব জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে হতে হবে। সেই জন্য শিল্পায়নটা হতে হবে সুষম ভাবে দেশের সকল জায়গায়, সকল স্তরে। যেখানে লাভ হলেও সেখানে সরকার স্থাপন করবে, লাভ না হলেও সরকার সেখানে স্থাপন করবে। সেই জন্য এক মালিক, যদি আমরা সেটা বেসরকারি খাতের দিকে দেখি, তাহলে সেখানে কিন্তু লাভ না হলে তাহলে ব্যবসায় সেইখানে গঠন নাও করা যেতে পারে বা গঠন করবে না বেসরকারি খাতে যেগুলো, কারণ তাদের উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন। কিন্তু রাষ্ট্রীয় যে ব্যবসা বা রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য হিসাবে আমরা দেখি যে সুষমভাবে সকল মানুষ সবাই সমানভাবে যেন শিল্পের যে উৎপাদন তার সাথে যেন সবার পরিচয় হয়, সবাই যেন শিল্পের সে ছত্রছায়া থাকে। সেই জন্য শিল্পের সুষম বন্টনটা, শিল্পায়নটা হয় রাষ্ট্রীয় ব্যবসায়ের মাধ্যমে। তারপর বলছে সম্পদের সুষম বন্টন। যেমন মনে করি পানি বা ওয়াসা, বা মনে করি বিদ্যুৎ, এক জায়গায় উৎপাদন হলো, মনে করি কাপ্তাই বিদ্যুৎ, তাহলে কাপ্তাই বিদ্যুৎ ওইখানে উৎপাদন হলো। এখন যদি শুধুমাত্র আমরা রাঙ্গামাটি বাসীরাই শুধু যদি এই বিদ্যুৎ সেবাটা গ্রহণ করি, তাহলে দেশের অন্য জায়গায় কিন্তু শিল্প উৎপাদন অনেক বেশি হয়, সেইখানে বিদ্যুতের প্রয়োজন অনেক বেশি, তাহলে সেই জায়গায় কিন্তু শিল্প উৎপাদনটা কমে যাবে, বা ও দেশের অন্যান্য মানুষ কিন্তু সেই সেবাটা, বিদ্যুৎ প্রাপ্তির যে সেবা, সেখান থেকে বঞ্চিত হবে। তাহলে এক জায়গায় উৎপাদিত হয়ে সেটা সুষমভাবে সমগ্র দেশে বন্টিত হতে হবে। সেই জন্য সেটা বলছে যে সম্পদের সুষম বন্টন। শিল্পায়ন রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে কিন্তু সম্পদের সুষম বন্টনটা হয়। তারপর আমরা দেখি যে মৌলিক ও ভারী শিল্প স্থাপন। মৌলিক ও ভারী শিল্প স্থাপন। মৌলিক শিল্প এবং ভারী শিল্প যেমন আমরা বলছি অস্ত্র, যেগুলো একটু প্রতিরক্ষামূলক বিষয়, বা ভারী শিল্প যেমন মনে করছি অনেক বিশাল, মনে করি রেল, সেটি সরকারি প্রতিষ্ঠান, এটি গঠন করার জন্য অনেক ভারী ভারী যন্ত্রপাতি, অনেক বিশাল বিশাল যন্ত্রপাতির প্রয়োজন হয়। বা মনে করি একটা কাগজ কল, সেটা স্থাপন করার জন্য কিন্তু অনেক বিশাল ভারী যন্ত্রপাতির প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে এইগুলো যদি আমরা বেসরকারি খাতে ছেড়ে দিই, তাহলে দেখা যাবে যে ওরা অনেক বেশি ব্যবসায়ের মূলধনটা বা ব্যবসায়ী সেবার মানটা যে হিসাবে দিচ্ছে তার চেয়ে অনেক বেশি মূল্যটা ধার্য করবে। সেই জন্যই মৌলিক ও ভারী শিল্প স্থাপনের ক্ষেত্রে সেইগুলো রাষ্ট্রীয় ব্যবসার উপরে ন্যস্ত থাকে। তারপর বলছে যে একচেটিয়া ব্যবসা রোধ। একচেটিয়া ব্যবসার রোধ, আমরা বলছিলাম যে যারা ধনী হচ্ছিল তারা অনেক বেশি ধনী হচ্ছিল, যারা হতদরিদ্র ছিল তারা হতদরিদ্রই থেকে যাচ্ছিল, যারা ব্যবসা করছে তারা একচেটিয়া ভাবে ব্যবসা করে যাচ্ছে। এই যে বৈষম্যটা, দেশের মানুষের মধ্যে যে দুটি অংশে বিভক্ত হয়ে যাওয়া, সেটি কিন্তু রোধ করে দিচ্ছে এই রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্রীয় ব্যবসা রাষ্ট্র সম্পদকে সবার মাঝে সুষমভাবে বণ্টিত করে দিচ্ছে, সবাইকে সেবা প্রদান করছে, জনগণের কল্যাণ সাধন করছে। তারপর আমরা বলছি মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ। মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ। একটা দেশের মুদ্রা এবং ব্যাংকিং ব্যবস্থাটা
কখনোই বেসরকারি খাতে ছেড়ে দেওয়া যায় না, কারণ তখন যার যেমন ইচ্ছে সে তেমনই কিন্তু মুদ্রা ছাপাবে বা মুদ্রার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে, যেটা অর্থনীতির দিক থেকে একটা দেশকে কখনোই স্বাবলম্বী হতে সাহায্য করে না। দেশ বিভিন্নভাবে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে থাকে, সেইগুলো কিন্তু আমরা রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকি, মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা। তারপর বলছে যে প্রতিরক্ষা শিল্প পরিচালনা, যেমন ভারী অস্ত্র, গোলা বারুদ, এই সব কিছু সাধারণত রাষ্ট্রের কাছে নিয়ন্ত্রিত থাকে। যদি এটা এক বেসরকারি খাতে বা যদি কোনো ব্যক্তি মালিকানাধীনের কাছে এটা ছেড়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে সেই ব্যক্তি দ্বারা বা সেই প্রতিষ্ঠান দ্বারাই দেশটা পরিচালিত হবে, যেটা কখনোই একটা দেশের জন্য শোভনীয় না বা একটা দেশের জন্য কখনোই এটা কাঙ্ক্ষিত না। ঔষধ, ভেষজ, ক্ষতিকর পণ্য নিয়ন্ত্রণ। ঔষধ শিল্পটাও নিয়ন্ত্রণ করার জন্যই সরকার বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করে, বিভিন্ন গবেষণা করে ঔষধ শিল্পের উপরে, এবং সেইগুলো বিশ্বের বাজারেও বাজারজাতকরণ করা হয়, যেটাও সরকারের মূল উদ্দেশ্য থাকে সেবা প্রদান করা। তারপর বলছে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে অনেক বিশাল প্রতিষ্ঠান, অনেক বড় যেহেতু প্রতিষ্ঠান হয়, সেহেতু এইখানে অনেক বেশি কর্মক্ষম মানুষের প্রয়োজন হয়। রাষ্ট্র তার দেশের জনগণকে সেই সুযোগটা প্রদান করে। সেই রাষ্ট্রের সকল মানুষ যারা এমনও আছে যে হয়তো প্রতিবন্ধী, তারাও দেশের জনগণ, তাদের সেবাও কিন্তু, তাদেরও কিন্তু চাকরি বা কর্মসংস্থানের সুযোগ কিন্তু রাষ্ট্র দিচ্ছে রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে। সেই ক্ষেত্রে আমরা বলছি যে রাষ্ট্র শুধুমাত্র কর্মক্ষম নয়, যারা কর্মক্ষম কিন্তু তারপরেও প্রতিবন্ধী, তাদেরও কিন্তু কাজের সুযোগ করে দিচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। সেই ক্ষেত্রে রাষ্ট্রের কর্মসংস্থান অনেক বিশাল, অনেক বড়। সবাই কিন্তু চাই যে রাষ্ট্রের দ্বারাই বা রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে কর্মসংস্থানটা গ্রহণ করতে। রাষ্ট্রের একটা ইচ্ছা থাকে বা রাষ্ট্র চায় যে তার দেশে যে জনগণ আছে তাদের সকলকে একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে। নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষা। নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষার জন্য আমরা রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য থাকে একটা দেশের গোপনীয়তা এবং নিরাপত্তার মূলক যে ব্যবস্থা, যেমন আর্মি, পুলিশ, বিভিন্ন যে বাহিনীগুলো আছে সেইগুলো কিন্তু রাষ্ট্র দ্বারাই পরিচালিত হয়, এবং এইগুলো এদের মধ্যেই রাষ্ট্র দেশের যে নিরাপত্তা ভার, সেই নিরাপত্তার ভারটা রাষ্ট্র তাদের কাছে দিয়ে রাখে। সেই জন্য রাষ্ট্রের এই সকল মানুষগুলোই রাষ্ট্রকে প্রতিরক্ষা করে এবং রাষ্ট্রও তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করে। এছাড়াও অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হওয়ার জন্য রাষ্ট্রীয় ব্যবসা অবশ্যই অনেক বিশাল অবদান রাখে। তো এই উদ্দেশ্যগুলোর সাধনের জন্যই আমরা রাষ্ট্রীয় ব্যবসা সাধারণত গঠন করে থাকি, বা একটা রাষ্ট্র দেশের জনগণকে সুষম শিল্পায়ন বা সুষমভাবে সম্পদ বন্টন করে দেওয়ার জন্য, জনকল্যাণ সাধনের জন্যই রাষ্ট্রীয় ব্যবসা গঠিত হয়ে থাকে। রাষ্ট্রীয় ব্যবসা আইনের মাধ্যমে গঠিত হয়, সেটা একটি স্বাধীন, সেজন্য আমরা এটিকে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে যতটুকু তোমাদের বইয়ে আছে ততটুকু আমি তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের বইয়ে একটা চার্ট আছে শেষ পৃষ্ঠায়, সেখানে কোন প্রতিষ্ঠানটা কোন রাষ্ট্রের অধীনে তার একটা বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। তোমরা সেই চার্টটা একটু ভালো করে পড়বে। সেই চার্টটা থেকে প্রতি বছর 2-3টে বহু নির্বাচনী প্রশ্ন আসে। তো বহু নির্বাচনী প্রশ্ন ছাড়া জ্ঞানমূলক প্রশ্নের জন্য তোমরা সেই চার্টটা একটু ভালো করে পড়বে। আজ আমি তোমাদেরকে রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিলাম। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।